Welcome to Chartage. I am your host and PropDex trader অর্ক। তো আজ 26শে ডিসেম্বর 2025, এই বছরের অলমোস্ট শেষ সপ্তাহে আমরা চলে এসেছি। আজকে আমরা উইকেন্ড অ্যানালিসিস করব যে আগের সপ্তাহে ওভারঅল মার্কেট, ইন্ডেক্স, সেক্টর, কমোডিটি, ক্রিপ্টো এবং গ্লোবাল মার্কেট কোথায় প্লেস আছে এবং আগামী সপ্তাহে উপরে বা নিচে যেদিকেই যাক সেখানে গেলে কোথায় কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ইম্পর্টেন্ট নিতে পারে। ঠিক আছে, এটা সম্পর্কে আমরা একটু ইন ডিটেলসে আলোচনা করব এবং আর একটা ক্লাস বানানোর চেষ্টা করব আগামীকাল বা পরশু, যেখানে দেখব যে কোন কোন স্টকগুলো মোটামুটি মোমেন্টাম দেওয়ার কাছাকাছি আছে বা টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী কোন কোন স্টকগুলো পোটেন্সিয়াল বাইং লিস্ট বা পোটেন্সিয়াল ওয়াচ লিস্টে থাকতে পারে। তো সেই ক্লাসটিকেও আপনারা একটু দেখবেন, ঠিক আছে, যাদের সুইং ট্রেডিংয়ে ইন্টারেস্ট আছে। তো আমরা প্রথমে প্রতিদিনের মতোই নিফটি শুরু করি, তবে আজকে প্রথমে উইকলিটা আগে দেখে নিই। উইকলি ভিউ কী আছে? উইকলিতে আমরা একটা দেখছি যে ইনভার্স হ্যামার টাইপের ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা কোথায় প্লেস আছে? কন্টিনিউয়াসলি 3 দিন মার্কেট, 3টে সপ্তাহ আমরা দেখলাম যে লাস্ট যদি 4 সপ্তাহের অ্যানালিসিস করি তো অল টাইম হাই টাচ করার পর পরের 2টো সপ্তাহে মার্কেট অপেক্ষাকৃত নিচের দিকে নেমেছে। এখানে একটা আমাদের ইনসাইড বার বানিয়েছে উইকলিতে। তারপরে এই সপ্তাহেও মার্কেট ওপরে ওঠার চেষ্টা তো করেছিল, কিন্তু মার্কেটে কিন্তু স্ট্রেংথ নেই। ঠিক আছে, এবং মার্কেট নিচে চলে এসছে। মার্কেটে ওভারঅল স্ট্রেংথটা আমরা এখন কম দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো মানডেতে ওঠার চেষ্টা করেছিল, তারপরে 3 দিন যদি ডেলিতে আমরা দেখি তো মানডে ওঠার চেষ্টা করেছে, কিন্তু তারপরে টিউসডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে পরপর 3 দিন মার্কেট নিচের দিকে এসছে এবং আজকে অলমোস্ট কিন্তু গ্যাপ কভার করেছে। মানে আমরা কালকের ক্লাসেই আমরা আলোচনা করেছি বা তার আগের ক্লাসেও আলোচনা করেছি যে দুটো আমাদের এখানে ইম্পর্ট্যান্ট সাপোর্ট হবে। ফার্স্ট যদি নিচের দিকে আসে, ফার্স্ট সাপোর্ট হবে 26,050 এবং সেকেন্ড সাপোর্ট হবে 25,990। কারণ কি? 25,990 একটা ইম্পর্টেন্ট লেভেল। কেন না, এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে তার লো, এবার আমাদের 25,990টা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কিন্তু এখানে প্লেস থাকবে এবং 25,990 আমরা মানডেতেও দেখতে পারি কিন্তু টাচ করতে পারে। আজকে অলমোস্ট সেখানেই এসেছিলো, 26,008-এর লো বানিয়েছে, মাত্র 10-15 পয়েন্টের ওপর থেকে একটা বাউন্স নিয়েছে। তো এটা আমরা মানডেতে এই লেভেলটার দিকে নজর রাখতে হবে এবং এখান থেকে যদি আরও যদি নিচে নামে তাহলে কোন লেভেল দেখব? এখান থেকে যদি মার্কেট আরও নিচে নামে তাহলে আমরা দেখব 25,900 এবং তার নিচে যদি নামে তাহলে ইম্পর্টেন্ট সাপোর্ট জোন আছে, সেটা হলো 25,750। ঠিক আছে, এই দুটো কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। ওপরের দিকে যদি এখান থেকে মার্কেট যায় তাহলে 26,200 ফার্স্ট রেজিস্ট্যান্স, পরের রেজিস্ট্যান্স 26,330। ওকে, ডান। এটা আমরা মোটামুটি দেখলাম। এরপর আমরা দেখছি ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স আজকেও নিচের যে জোন সেখানেই আছে, বা অল টাইম লোয়ের যে জোন 9.15, এখানে কিন্তু ইন্ডিয়া ভিক্স প্লেস আছে, মানে এক্সট্রিম লো ভলিটাইল জোনের প্লেস আছে। এটা অপশান বায়ারদের জন্য খুব ভালো এবং অপশান সেলারদের জন্য সবসময় কিন্তু কনসার্নিং হয়ে দাঁড়াবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অন্যদিকে মিড ক্যাপেও আমরা একই রকম ভিউ পাচ্ছি। মানডেতে একবার ওঠার চেষ্টা করেছিল, 0.8% র্যালি দিয়েছিল, কিন্তু তারপরে 3 দিনে কিন্তু সেই র্যালিটা পুরো কোল্যাপস করে গেছে এবং যেখানে অলমোস্ট
আগের সপ্তাহে ক্লোজ করেছিল সেখানে এসেই কিন্তু এই সপ্তাহেও ক্লোজ করছে। ঠিক আছে, এখানেও আমাদের যে একটা চপি রেঞ্জ বা একটা সাইডওয়েজ রেঞ্জ তার মধ্যেই প্লেস আছে, এখানেও তেমন কোনো আমরা মেজর মুভমেন্ট দেখতে পাচ্ছি না। এবং নিচের দিকে তাহলে রেজিস্ট্যান্স কোথায়, সাপোর্ট কোথায় থাকবে? নিচের দিকে এখানে তেমন আমি সিগনিফিক্যান্ট সাপোর্ট দেখতে পাচ্ছি বলতে 22,160, এবং যদি ব্রিজ করে তাহলে কিন্তু 21,600 মাঝামাঝি কিন্তু সাপোর্ট আমরা সেরকম ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না। এবং ওপরের দিকে গেলে যদি অল টাইম হাইয়ের লেভেল 22,517 এই দুটো তার আগে সুইং হাইটাকে ব্রেক করা উচিত। মোটামুটি মিড ক্যাপ এখন একটা রেঞ্জে ফেঁসে আছে, এটা আমরা বলতে পারি। স্মল ক্যাপে আমরা সমস্ত মুভিং অ্যাভারেজের নিচেই আছে স্মল ক্যাপ, সেটা আমরা জানি খুব ভালো করে। এবং স্মল ক্যাপ এখানে কি হচ্ছে, যেটা আমরা স্মল ক্যাপকে নিয়ে আলোচনা করছিলাম যে 50 মুভিং অ্যাভারেজ বা 200 মুভিং অ্যাভারেজ মেনলি এখান থেকে কিন্তু একটা বাউন্স আসতে পারে, সেটা কিন্তু আমরা ফ্রাইডেতে দেখছি। এবার এখান থেকে ডাউন সাইডে আসার প্রবাবিলিটিটা বেশি থাকবে আপ সাইডের থেকে। যদি নিচের দিকে ওপরের দিকে যদি যেতে হয় তাহলে 200 মুভিং অ্যাভারেজের উপরে যখন ব্রেক করবে এবং তার উপরে যখন হোল্ড করবে তখন আমরা ডিসকাস করব যে স্মল ক্যাপে কোনো রকম মোমেন্টাম আসতে পারে কি না আপ সাইডে। ততদিন পর্যন্ত কোনো আমি দেখছি না। এবং মাইক্রো ক্যাপ আরও বেশি উইক লাগছে, স্মল ক্যাপের থেকেও মাইক্রো ক্যাপ বেশি উইক লাগছে। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে নিচের দিকে এসে ক্লোজ হয়েছে। ওভারঅল স্ট্রাকচার সাইডওয়েজ, এখনও নেগেটিভিটি তেমন নেই, কিন্তু স্ট্রাকচার একটা সাইডওয়েজ, এখানে কিন্তু কোনো পজিটিভিটিও নেই। অলমোস্ট 1 মাসের 1.5 মাস বা 40 থেকে 50 দিন মতো। সেম অ্যাজ নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, এখানেও আমরা তেমন কোনো মোমেন্টাম দেখতে পাচ্ছি না, একটা সাইডওয়েজ জোনের মধ্যে ট্র্যাপ হয়ে এখন আছে। যতক্ষণ না একটা আমাদের এখানে কোনো সিগনিফিক্যান্ট একটা বা মার্কেটে কোনো একটা পুশ আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সেক্টরগুলোতে তেমন আমরা কোনো মুভমেন্ট দেখছি না। অন্যদিকে একটা পেন পয়েন্ট ক্রিয়েট করছে কিন্তু নিফটি আইটি যেটা অলমোস্ট স্ট্রং হিসাবে দাঁড়িয়েছিল এবং অলমোস্ট স্টেজ 2 ব্রেকআউটের কাছে চলেও গেছিলো, কিন্তু সেটা কিন্তু সেই লেভেল থেকে একটা পুল ব্যাক নিচ্ছে। এই পুল ব্যাকটা যদি 10 এবং 20 মুভিং অ্যাভারেজকে হোল্ড করে নেয় খুব ভালো, যদি 20 মুভিং অ্যাভারেজকে হোল্ড যদি না করতে পারে তাহলে কিন্তু নিফটি আইটি আবার কিন্তু পেনফুল জোনের দিকে চলে আসবে, এটা কিন্তু আর একটা পয়েন্ট। অন্যদিকে আসছে নিফটি অটো এখনও পর্যন্ত ভালো জায়গায় প্লেস আছে, মানে একদম অল টাইম হাইয়ের কাছেই প্লেস আছে। তো নিফটি অটো আমাদের একটু কিন্তু ট্র্যাকে রাখতে হবে, নিফটি অটো কিন্তু মোমেন্টাম দিতে পারে। ঠিক আছে, এদিকে আসি নিফটি ফার্মা, সাইডওয়েজ জোনের মধ্যে প্যাক হয়ে আছে, এখানেও আমরা তেমন কোনো মোমেন্টাম দেখতে পাচ্ছি না। তো নিফটি ফার্মাতেও আমরা তেমন কোনো এখন র্যালি দেখব না। এখানে যদি উপরের লেভেল যদি ব্রিজ করে তখনই আমরা একমাত্র এখানে মোমেন্টাম দেখব, নচেত নয়। এদিকে নিফটি মেটাল একদম অল টাইম হাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তো নিফটি মেটাল যখন অল টাইম হাইয়ের কাছে প্লেস আছে, তো এখানে আমাদের দেখতে হবে যে অল টাইম হাইকে প্রিভিয়াসলি ব্রেক করতে পারে কিনা। মেটালের মধ্যে অনেক স্টক, যেমন আজকে হিন্দুস্তান কপার, হিন্দুস্তান জিঙ্ক, এই ধরনের স্টকগুলো একটা স্ট্রং র্যালি দিয়েছিল, তো সেগুলো কিন্তু নিফটি মেটালের যে আজকের যে আপমুভ সেটাকে অলমোস্ট মার্কেটে সমস্ত যে মেজর ইন্ডেক্স আছে তার মধ্যে একমাত্র নিফটি মেটাল আছে যেটা পজিটিভে আছে এবং সিগনিফিক্যান্ট পজিটিভে আছে, তাছাড়া কিন্তু কোনো সেক্টর কিন্তু পজিটিভে নেই। একমাত্র আর একটা সেক্টর পজিটিভে আছে, সেটা হলো ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর কিন্তু আজকে খুব ভালো একটা মুভ দিয়েছে। রেলওয়ে ইন্ডাস্ট্রি, সেক্টর না, ওটা তো ক্যাপিটাল গুডস সেক্টরের মধ্যে আছে। তো অয়েল অ্যান্ড গ্যাস, এটাও আমরা দেখছি 50 মুভিং 10 মুভিং অ্যাভারেজের কাছে প্লেস আছে, এখানেও তেমন আমরা আজকের ডেটে কিন্তু মোমেন্টাম দেখছি না। যদি মানডেতে মোমেন্টাম ক্রিয়েট হয় তখন আমরা দেখব।
এফএমসিজি সাইড ওয়েজ একটা জোনের মধ্যেই এটাও আটকে আছে, এখানেও তেমন আমরা কিছু দেখছি না। নিফটি রিয়েলিটিও তাই, তেমন আমরা কোনো মেজর কোনো মুভমেন্ট পাচ্ছি না। কনজিউমার ডিউরেবিলিটি সাইড ওয়েজ টু এটা ডাউন ট্রেন্ডই কন্টিনিউ হচ্ছে, এখানে তো আপ ট্রেন্ড নেই। বিএসসি ক্যাপিটাল গুডস নিচের দিকে আসছে। রেলওয়ে স্টক যা আছে সেগুলো কিন্তু মুভ আপ যে আপসাইড করেছে, আমরা রেলওয়ে স্টকগুলোকেও একটু দেখবো এবং মেটাল স্টকগুলোকে এরপরে আজকে আলোচনা করার পরে একটু দেখবো যে তারা কীভাবে প্লেস হয়েছে, ঠিক আছে। তো পিএসইউ ব্যাঙ্কও একটা এখন সাইড ওয়েজ জোনের মধ্যেই আছে। এখন কিন্তু পিএসইউ ব্যাঙ্কের যে একটা বড় একটা র্যালি প্লেস হয়েছে, তার উপর এরা কিন্তু একটা এখন সাইড ওয়েজ জোনের মধ্যে সে ট্রেড করছে। এটা ওভারঅল গেল ইন্ডিয়ান ডোমেস্টিক মার্কেটে আমরা এই সপ্তাহে শুধুমাত্র মানডেতে দেখেছিলাম একটা র্যালি, তারপরে 3 দিনে সেই র্যালিটাকে পুল ব্যাক নিয়েছে বা সেটাকে কোল্যাপস করেছে, সেটাকে বলা যেতে পারে। সেই র্যালিটা পুরোটা যেটা ছিল সেটা আবার নেমে এসছে। তো ওভারঅল আমাদের এই সপ্তাহটা একটা সাইড ওয়েজ জোনের মধ্যেই ছিল একটা। আর ইন্ডিয়া ভিক্স যেহেতু এখন 9 এসে প্লেস আছে, সেহেতু এখানে তেমন কোনো ভলাটিলিটি নেই। এবার নিউ ইয়ারের জন্য এবং বছরের শেষ সপ্তাহে এমনি লিকুইডিটি মার্কেটে অপেক্ষাকৃত একটু কম থাকে, তো সেইখানেও একটা এফেক্ট কিন্তু পড়তে পারে। অন্যদিকে আমরা গ্লোবাল মার্কেটে যদি যাই তাহলে আমরা দেখব S&P 500 আজকে কিন্তু আবার উপরেই এখনো পর্যন্ত ট্রেড করছে, ঠিক আছে। তো 27 হ্যাঁ, আজকেও কিন্তু অলমোস্ট অল টাইম হাইয়ে গিয়ে ট্রেড করছে, নিউ হাই বানিয়ে ট্রেড করছে, এবং এটা অবশ্যই একটা খুব ভালো খবর। এবং আমাদের টার্গেটও আছে 7,300। এবার ধীরে ধীরে সেই দিকে যাবে, এবার কীভাবে যাবে সেটা আমরা নজরে রাখবো। যদি নিচের দিকে আছে 10, 20 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজ, এগুলোই সাপোর্ট হিসাবে কাজ করবে। সেম অ্যাজ ডাউজন্স যে ওপরে যে আপ ট্রেন্ড লাইন আছে সেটাকেই এখনও পর্যন্ত রেসপেক্ট করছে। এবার এটাকে কীভাবে ব্রেক করবে সেটা আমাদের একটু নজরে রাখতে হবে। নিচের দিকে সাপোর্ট 10, 20, 50 এগুলোই হবে। ন্যাসডেকও তাই, কিন্তু ন্যাসডেকের জন্য ওই 25,800 লেভেলটা ব্রিচ করা দরকার। ডলার ইন্ডেক্স এখনও পর্যন্ত 98-এ আছে, দাঁড়িয়ে আছে, তেমন কোনো এখানেও মেজর কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, মোটামুটি 98, 99-এর আশেপাশেই ঘুরছে। অন্যদিকে USD INR 89.3 যে লো টাচ করেছিল সেখান থেকে একটু ওপরে উঠে 89.87 এবং মোটামুটি 89, 90-র এখানেই কাজ করছে। এবার যদি এখানে একটা এক্সট্রিম মুভ আসে সেটা কিন্তু আমাদের জন্য আবার পেনফুল তৈরি হবে। গোল্ড কিন্তু আজকে একটা আবার নতুন অল টাইম হাই এবং 1.6%-এর একটা আপ মুভ আমরা গোল্ডে দেখতে পাচ্ছি। 1,40,000-এর মুভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যখন এরকম একটা আমরা র্যালি পাই সেখানে আমাদের টার্গেট আইডেন্টিফাই করাটা তেমন কোনো দরকার হয় না। এখানে শুধুমাত্র আমরা স্টপ লসকে ট্রেল করতে করতে যাব যদি কেউ নিয়ে থাকেন, এবং যদি কেউ না নিয়ে থাকেন এবং এক্সট্রিম লেভেলে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সিলভার 2,36,000 চলে গেছে এবং এখন যেন মনে হচ্ছে যে এই র্যালিটা একটু বেশি এক্সটেন্ড হয়ে গেছে। এটা আমার পার্সোনাল ভিউ, এবার সেটা নাও হতে পারে। এবার সেটা আমরা আগামী সেশানে দেখব, 1, 2, 3টে সেশান কিন্তু এটার জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। এবং নিচের দিকে যদি নামে তো 10 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজ এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হিসেবে কাজ করবে। এখানে 50 মুভিং অ্যাভারেজ অনেক নিচে আছে, কিন্তু 10 এবং 20 মুভিং অ্যাভারেজ এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট হিসেবে এখানে কাজ করবে। তবে এখনও পর্যন্ত তেমন কোনো বেয়ারিশনেস দেখছি না, কিন্তু বেয়ারিশনেস একটা জায়গায় দেখছি, সেটা হলো ক্রুড 50 মুভিং অ্যাভারেজকে কিন্তু খুব ভালোভাবে রেসপেক্ট করছে। আজ থেকে নয়, প্রায় অক্টোবর থেকে কন্টিনিউয়াসলি আমরা দেখছি 50 মুভিং অ্যাভারেজ। শুধুমাত্র একবার আমরা ডিসেম্বর 5 তারিখ ব্রিজ করেছিল, এরপর আজকে আবার দেখছি যে 1.5% ডাউন। মানে কি, কন্টিনিউয়াসলি 50 মুভিং অ্যাভারেজকে কিন্তু
রেজিস্ট্যান্স নিয়ে মার্কেটটা নিচের দিকে পড়ছে। এটা একটা পুরো বেয়ারিশ সাইন। এখানে কিন্তু এই ধরনের বেয়ারিশ সাইনকে কিন্তু ট্রেডও করা যায়, ঠিক আছে। এটাকে পুল ব্যাক ট্রেড, এখানে নিচের দিকে। এরপর কিন্তু টার্গেট থাকবে প্রিভিয়াস সাপোর্ট লেভেল 5030 থেকে 33, এটা। অন্যদিকে ন্যাচারাল গ্যাস আজকে আবার 3% আপ। ন্যাচারাল গ্যাস আনপ্রেডিক্টেবল। সিলভার, ন্যাচারাল গ্যাস এই দুটো কিন্তু পুরো আনপ্রেডিক্টেবল জায়গায় চলে গেছে। এখন গোল্ডও অলমোস্ট, এবার কারণ এরা যতদিন কন্টিনিউয়াসলি, গোল্ড এবং সিলভার তাও একটা ট্রেন্ডে চলছে, ন্যাচারাল গ্যাসকে ট্রেন্ডটা আইডেন্টিফাই করাটাও একটু টাফ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বিটিসি, বিটকয়েন, এটাও 85,000-এর যে লেভেল সেটাকেই হোল্ড করছে। এছাড়া তেমন কিছু আমরা এখন মুভমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, এবং ইথেরিয়ামে আমরা যে 2770-এর লেভেল সেটাকে হোল্ড করছে। এছাড়াও কিন্তু ইথেরিয়ামে আমরা তেমন কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না। যখন কোনো মেজর মুভমেন্ট ডেভেলপমেন্ট হবে তখন আমরা আবার দেখব। তা এবার আমরা ওভারঅল দেখলাম যে গ্লোবাল মার্কেটেও একটা স্ট্রেংথ আছে। আমাদের যে কারেন্সিতে তেমন কোনো মেজর ডেভেলপমেন্ট নেই। ক্রিপ্টোতেও শুধুমাত্র নিচের লেভেলটা হোল্ড করে আছে, যদি ব্রেক করে যায় তাহলে আরও নিচের দিকে ফল আসতে পারে। কমোডিটিতে একটা মেজর মুভমেন্ট আমরা দেখলাম। গোল্ড এবং সিলভার উপরের দিকে আপ ট্রেন্ডে আছে, এবং ক্রুড কিন্তু নিচের দিকে পড়তে শুরু করেছে। ক্রুড কিন্তু 50 মুভিং অ্যাভারেজকে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে পড়তে শুরু করেছে। ক্রুডে কিন্তু একটা এবার বেয়ার সাইড আমরা এবার দেখতে পারি, ঠিক আছে। এবং ন্যাচারাল গ্যাস আনপ্রেডিক্টেবল অবস্থাতেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এটা গেল আমাদের গ্লোবাল ভিউ। এরপরে আমরা আসবো যে রেলওয়ে স্টক কিভাবে চলছে। RAIL, রেলওয়ে স্টকে আমরা আজকে ভয়ানক মুভমেন্ট দেখেছি, এবং শুধু আজকে বলে না, লাস্ট 2-3 দিন ধরেই আমরা খুব দুর্দান্ত একটা মুভমেন্ট দেখছি রেলওয়ে স্টকে, ঠিক আছে। তো রেলওয়ে স্টকের বলতেই প্রথমেই যেগুলো আসে সেগুলো হলো IRFC, RVNL, তারপরে ইরকন, রেলটেল, IRCTC। এবার এখানে আমরা দেখছি, যদি একটু ব্রডার চার্ট করি তাহলে আমরা দেখছি কি প্রিভিয়াস সাপোর্ট জোন, বা এটাকে যদি আমরা উইকলি করি তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। যেটা আমাদের প্রিভিয়াস সাপোর্ট ছিল সেখান থেকেই আবার সাপোর্ট নিয়ে, প্রিভিয়াস সাপোর্ট জোন থেকে পুনরায় সাপোর্ট নিয়ে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে 20%-এর মুভমেন্ট দিয়েছে। মাত্র 4 দিনের মধ্যে 1 2 3 4 1 2 3 4 5 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু এখানে আমরা দেখছি 20%-এর মুভমেন্ট, ঠিক আছে। এটা আমরা দেখছি IRFCতে সেম একই রকম মুভমেন্ট। RVNL এও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিষয়টা হলো এখন নেওয়া যাবে কি, কারণ আমাদের দেখাটা মেন জিনিস না, আমাদের বিষয়টা হলো নেওয়া বা আমরা প্রফিট ইনকাম করা। এখন আমার হিসাবে, অ্যাকর্ডিং টু মি অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট, এখন রিস্ক টু রিওয়ার্ড কিন্তু ফেভারেবল নেই। ইট ইজ নট ফেভারেবল নাও ইন কারেন্ট প্রাইসে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড ফেভারেবল নয়, কারণ আগেও একটা বড় মুভ দিয়েছিল। এবার বড় মুভ দেওয়ার পরে সেটা যদি স্টে করে বা সেখানে যদি কনসলিডেশন করে বা সেটা যদি হোল্ড করে, তারপর আমরা কিন্তু মোমেন্টামের জন্য দেখতে পারি। সেম ইরকন, একটা আমরা বড় মুভমেন্ট লাস্ট 3-4 দিনে দেখেছি। এবার আমি আজকে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি যখন ডেইলি টেকনিক্যাল অ্যানালিসিস আলোচনা করছি তাহলে আমি আগে কেন দেখাইনি যখন আমাদের নেওয়ার বিষয় ছিল। দেখুন, আমি অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট মার্কেটে কি হতে পারে সেটা আমি ডিসকাস করতে পারি। আমার সেট আপে কোনো স্টক কিন্তু ছিল না, যে আমি যে মোমেন্টাম ট্রেড করি বা আমি যে ব্রেকআউট ট্রেড করি, আমার সেট আপে কিন্তু এই স্টকগুলো ছিল না। এই স্টকগুলো একটা কন্টিনিউয়াসলি লো টাচ করতে যাচ্ছিলো, সেখান থেকে হাই মেরেছে। সেই জন্য এই স্টকগুলোকে আমি অ্যাজ এ পার্সোনালি
আপনাদের সামনে ডিসকাস করি, ঠিক আছে? এবং আই হ্যাভ নো রাইট টু গিভ বাই অর সেল রেকমেন্ডেশন টু এনি ওয়ান বিকজ আই অ্যাম নট এ সেবি রেজিস্টার্ড এনটিটি। আমি যেহেতু সেবি রেজিস্টার্ড কোনো অ্যাডভাইজার নয়, তো আমার কাছে কোনো বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন নেই। আমি শুধুমাত্র আপনাদেরকে বলতে পারি যে কী করবেন না, সেখানে সেবি কিন্তু বারণ করে না। আপনি কী করবেন না সেটা বলতে কিন্তু সেবি বারণ করে না। কী করবেন সেটা লাইসেন্স নেওয়ার জন্য সেটা সেবির লাইসেন্স লাগে। আমি আজকে বলতে পারি যে এখন যেন হট করে বাই বা সেল করবেন না, বাই করবেন না, ঠিক আছে? কারণ এটা কিন্তু এক্সটেন্ডেড হয়ে আছে সমস্ত স্টক, আইআরসিটিসি থেকে শুরু করে এমনকি আইআরসিটিসিও আজকে অলমোস্ট 4%-এর মুভমেন্ট দিয়েছে। মার্কেট অনেক ডাউন আছে, অনেক নিচের দিকে আছে। এবার এখানে বাই বা সেল করতে গেলে অপেক্ষাকৃত হোল্ড করে দাঁড়িয়ে তারপরে করাটাই বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? এমনকি টিটাগড় রেলওয়ে সেটাও কিন্তু লাস্ট 4-5 দিনের মধ্যে অলমোস্ট 10-15% আপ। JWL জুপিটার ওয়াগন সেটাও অলমোস্ট 20% আপ। তো রেলওয়ে স্টক মোটামুটি আমরা দেখছি যে এখন আজকের ডেটে রিস্ক টু রিওয়ার্ড আনফেভারেবল জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে? যদি কোনো সময় ফেভারেবল জায়গায় আসে, যদি কোনো সময় আমার সেটআপে আসে, আমি অবশ্যই ডিসকাস করার চেষ্টা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ভেরি সরি এই ব্যাকগ্রাউন্ডের কিছু নয়েজের জন্য, কিন্তু এমন একটা জায়গায় বসে আমাকে রেকর্ড করতে হচ্ছে, সেই জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজকে অ্যাভয়েড করাও সম্ভব হচ্ছে না। তো তার জন্য অবশ্যই সরি। আশা করি বাকি যে আলোচনাটা করতে পারেছি এতক্ষণ ধরে, এই 20 মিনিট 21 মিনিট, সেটা আপনারা প্রত্যেকটা বুঝতে পেরেছেন। যদি সাউন্ডেও যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? যারা কন্টিনিউয়াসলি রেগুলার পুরো 22 মিনিট শুনছেন, আমার কর্তব্য যে আপনাদের কিভাবে আরও বেটারভাবে আপনারা বুঝতে পারেন। যদি কেউ নাও বুঝতে পারেন বা আমি যদি আপনাদের কারোর যদি মনে হয় আমি কোনো জায়গায় মিস ইনফর্ম করছি, সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরের বার থেকে সেটাও কারেক্ট করার বা আরও বেটার করার চেষ্টা করব। কারণ এর মাধ্যমে আপনারাও শিখছেন, আমিও শিখছি। আপনারা যেমন এই 22 মিনিটে দেখে নিলেন যে পুরো উইকের রিক্যাপ কী হয়েছে, আমিও কিন্তু এই 22 মিনিটের মধ্যেই কিন্তু দেখলাম যে পুরো মার্কেটে কী চলছে, এবং এই 22 মিনিটের মাধ্যমেই আমিও ডিসিশান নেব যে আগামী সপ্তাহে আমি কোথায় বাই করব, কোথায় সেল করব, কীভাবে ট্রেড করব, ঠিক আছে? আমার পজিশানকে আমি কীভাবে ম্যানেজ করব। আশা করি কিছু বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমায় জানাবেন, এবং টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসগুলো কিন্তু প্রত্যেকে মন দিয়ে করবেন। অলরেডি মোর দ্যান 50 ক্লাসেস কিন্তু আমরা আপলোড করে দিয়েছি এবং কন্টিনিউয়াস বেসিসে আপলোড করছি। তো সেগুলো আপনারা যেন মন দিয়ে করবেন, ঠিক আছে? আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন, কারণ তার মাধ্যমে আমাদের ভালো লাগে যে আরও বেশ কিছু মানুষ আমাদের সাথে জুড়ছে, ঠিক আছে? তো আজকের মতো বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।